মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আচ্ছা মানে এভাবে তড়িঘড়ি করে ডাকলাম, আমি তো বুঝলাম না, আমি ক্লাস ফাঁকি দিয়ে আসতে হলো। তোমার মোবাইলটা দাও। কেন? মোবাইলটা দাও। হঠাৎ করে ফোন, কারণটা কি বলতে হবে তো? মোবাইল তুমি দিবা কি দিবা না? দিবা? না না, এটাকে পারিয়া। কোন ফারিয়া? পারিয়া আমার ক্লাসমেট পারিয়া। আসলে তুমি এমন একটা ভাব করছো, মানে তুমি পারিয়াকে চেনোই না। ও তার মানে কালকে রাতে তুমি 12টার পরে ওর সাথেই কথা বলতেছিলা, যার কারণে আমি তোমাকে ফোন দিছি, কিছু একটা করে রাখছো তুমি ফোন, আমি তোমাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না, ফোন বিজি পাচ্ছিলাম। আরে হ্যাঁ, আমি ওর সাথেই কথা বলছিলাম। আমার হচ্ছে সামনে টিউটোরিয়াল পরীক্ষা, আমাদের স্যার হচ্ছে গ্রুপ করে দিয়েছে, ওই গ্রুপের লিডার হচ্ছে ফারিয়া। তো ফারিয়ার সাথেই আমার এই পরীক্ষার ব্যাপারে হচ্ছে সবকিছু সলা পরামর্শ করতে হচ্ছে, তো সে ব্যাপারেই কথা হচ্ছিল। মানে পড়ালেখার যত কথা আছে তোমার ফারিয়া মারিয়া যাদের সাথে, তুমি 12টার আগে শেষ করতে পারো না, 12টার পরে কেন? আচ্ছা বাবা, আমি হচ্ছে কালকে রাতে বাসায় যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই রাতে কথা বলতে হলো। শোনো, আমাকে তুমি এইসব নয় ছয় বুঝাবা না, ঠিক আছে? আমি বোকা না, তুমি ক্লিয়ারলি বললেই তো পারো এই ফারিয়া তোমার উপরে ক্রাশ খাইছিল, এখন তুমি তার উপরে ক্রাশ খাইছো, তোমার এখন আর আমাকে ভালো লাগে না, তোমার ফারিয়াকে ভালো লাগে, তুমি ওকে ফাইন, তুমি বললেই তো পারো। মানে এরকম করার মানে কি? আশ্চর্য, মানে এখানে ক্রাশ করতে আসতেছে। হ্যাঁ, ও আমার উপর ক্রাশ খাইছিল, বাট ওকে আমার ফ্রেন্ড হতে পারে না, আফটার অল ও তো আমার ক্লাসমেট। তুমি এখন ক্লিয়ারলি বললেই পারো যে তোমার আর আমাকে ভালো লাগে না, তোমার ফারিয়াকে ভালো লাগে, তুমি ক্লিয়ারলি বললেই তো পারো। ওকে ফাইন, তুমি যদি আমার সাথে থাকতে চাও তোমার লাইফ থেকে আমি ছাড়া সব মেয়েকে ডিলিট করতে হবে, তোমার মোবাইল থেকে সব মেয়ের নাম্বার ডিলিট করবা, ফেসবুক থেকে সব মেয়েকে রিমুভ করবা, তারপর তুমি আমার সাথে থাকতে পারবা। এটা কি সম্ভব নাকি? আশ্চর্য, আমার ফ্রেন্ড থাকতে পারে না? সম্ভব না। আমাকে তোমার দরকার নাই, ওদের দরকার। ধরো তোমার ফারিয়াকে নিয়ে থাকা, আমার সাথে আর কখনো কথা বলবা না। মানে ভাই, সিরাজ তোমার সামনে এমনি চিল্লাইলো, তুমি কিচ্ছু বলে না। তুমি একটা ইশারা করে দেখতা, ওর টাইম না জিরা ফেলা দিতা। জানবি ফারবি যা খুশি তাই করবি, সময় লাগবে, সময়টা আসুক সব করবি। আর ওই জায়গায় তো পিয়াস ভাই ছিল, পিয়াস ভাইয়ের সামনে সিরাজ বেয়াদবি করতে পারে না, আমি করব না। ভাই যাই কও, আমি এটা সহ্য করতে পারতেছি না, আমার হাত পা এখনো কাঁপতেছে। তোর হাত পা কাঁপছে, আমার কাঁপে নাই? আমারও কাঁপছে, আমি গিলা ফেলাইছি, হজম করছি। একটা বাড়ি বানাইতে হইলে সবার আগে কি দরকার জানোস? জায়গা, প্রপার্টি। পিয়াস ভাই হচ্ছে আমার জায়গা, জায়গাটা যখন আমার হয়ে যাব তারপর আমার লাগবো ফাউন্ডেশন। 10 তলা 12 তলা 15 তলা 20 তলা কয় তলা ওটা মোটা পিয়াস ভাইও জানে না, কিন্তু শুরু করছি কিন্তু জায়গা থেকে। 1 তলা 2 তলা 3 তলা ওরা তখন কাঁপাই দিছে আমাকে, এমন কাঁপানি দিমু ভূমিকম্পটা সব নইরা যাবো, নইরা পইরা যাবো ওকে পুল্লি। ভাই বিয়া সাঙ্গরে যে এলাকাটা দিছে ভাই, ওখানে তো আরপিও গ্রুপ আগের থেকে আছে ভাই, আর ওখান থেকে ভাই দান্দা বানি আইতে তো 6 মাস 8 মাস সময় লেগে যাবে। শোন, ময়লা যত বেশি রত্ন তত বেশি, এই ময়লাটিকে যেন পরিষ্কার কইরা
একদম সাফা ক্লিন বানায় ফেলাম না, তখনই রত্ন আসা শুরু করবো। বুঝোস না কেন? ছোট থেকে শুরু করছি, কয়তালা পর্যন্ত যাবো আরিফের ধারণা নেই। এক লাথি দিব, আরিফ যা পড়ে যাবে। খালি সময়ের জন্য অপেক্ষা কর, সময়টা দে, দেখ কি করি। আজকে যে জায়গায় জঙ্গল, তুই তো জানো ওই জায়গায় যে 12 তলা বিল্ডিং হবে। ঠান্ডা খালি আছে, ঠান্ডা খালি নিয়েই দিব। আসসালামু আলাইকুম। কে আপনি? আমি ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চু? আমার আদি বাড়ি মিরসরাই, আমার জন্মস্থান ঢাকা রানীমহল। কাকে চাই? আমি আমিন সাহেবের কাছে আসছি। মানে কোন আমিন সাহেব? আমাদের বাসায় 4 জন আমিন সাহেব আছে। আমিন সাহেব? আমিন সাহেবের কাছে আসছি। মানে আমাদের বাসায় 4 জন আমিন সাহেব আছেন, মানে মানে আমিনের আগে কি? পত্রিকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে সহকারী ব্যবস্থাপক পদে। ওই পদে যে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক অথবা সমমান। আমি দুঃখের সহিত জানাচ্ছি যে ওই মাধ্যমিক পাস করতে না পারলেও সমমান যোগ্যতা আমার আছে। প্রাক নির্বাচনী পরীক্ষা আমি পাশ করেছি, নির্বাচনী পরীক্ষা আমি পাশ করেছি। এসএসসি? এসএসসি পরীক্ষা আমি তিনবার অকৃতকার্য হওয়ার কারণে, কিন্তু আমার সমমান আছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি কোন আমিন সাহেবের কাছে আসছেন। আপনি আফসারুল আমিন সাহেবের কাছে আসছেন, রাইট? আফসারুল আমিন? আচ্ছা আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে উনি তো অলরেডি অনেকগুলো ইন্টারভিউ নিয়ে ফেলেছেন, আর উনি এখন অনেক বিরক্ত। আর আপনার অবস্থা দেখে মনে হচ্ছে যে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আপনার জন্য একটু টাফ। হ্যাঁ, না মানে আপনি ট্রাই করতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। থ্যাংকস। বাবা, তোমার কাছে একজন লোক আসছে ইন্টারভিউ দিতে। হ্যাঁ, উনি হচ্ছে তোমার মাধ্যমিক পরীক্ষা পাশ করে নাই, 3বার পরীক্ষা দিতে, দুর্ভাগ্যবশত পাশ করে নাই, কিন্তু প্রাক নির্বাচনীতেও পাশ করছে, তারপর হচ্ছে তোমার নির্বাচনী পরীক্ষাতেও পাশ করছে। তুমি দেখতে পারো, ভদ্র আছে ছেলেটা। পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। তারপর তোমার নাম কি বলো? ইলিয়াস কাঞ্চন, আদিবাড়ি মিরসরাই, জন্ম ঢাকা রানীমহল। বাবা, রাজা বাদশাদের এলাকা থেকে এসেছেন, কিন্তু আপনার বায়োডাটাই তো আমার হাতে নেই। আপনি তো বায়োডাটা দেননি। আমি জানতাম আমি যদি বায়োডাটা জমা দিতাম, আমার বায়োডাটা আপনি প্রথম সিলেকশনে রিজেক্ট করে দিতেন। সেজন্য আমি সশরীরে ইন্টারভিউ দিতে চলে এসেছি। বাবা, আপনার তো সাংঘাতিক সাহস। আপনি নিয়ম ভেঙে বায়োডাটা না দিয়ে আপনি সরাসরি ইন্টারভিউ দিতে এসেছেন। তবে একথাও সত্যি যে আপনি স্পষ্টবাদী, সত্যবাদী। গুড। ধন্যবাদ। তা ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনি বলুন তো, আপনার নামটা ইলিয়াস কাঞ্চন হলো কেন? তার আগে পিছে কি কেউ কিছু রাখেনি? সে এক দীর্ঘ ইতিহাস। 80-র দশকের শেষের দিকে যখন বাংলা সিনেমায় একটা নতুন সুপারহিট বেদের মেয়ে জ্যোৎস্না মুক্তি পেয়েছিল, তখন আমার মা শখ করে সিনেমা দেখতে গিয়েছিল সিনেমা হলে। ওই সিনেমা হলের টিকিট চেকার ছিলেন আমার বাবা। আমার বাবা আমার মাকে
সিনেমাটি দেখার সুযোগ করে দিয়েছিলেন আচ্ছা, এবং প্রথম দেখাতেই ভালো লাগা ভালোবাসা হয়ে গিয়েছিল। তারপর বিয়ের পরে যখন আমি আমার মায়ের পেটে আসলাম, তখন আমার বাবা শখ করে আমার মায়ের সাথে বলেছিলেন যদি ছেলে সন্তান হয় তাহলে নাম রাখবে ইলিয়াস কাঞ্চন, যদি মেয়ে হয় তাহলে অঞ্জু। আর আপনার বাবা মায়ের ভূমিষ্ঠ সেই সন্তানটি যার নাম রাখা হয়েছিল ইলিয়াস কাঞ্চন, সে হচ্ছেন আপনি। Am I right? বস্তুতপক্ষে আপনার এই নামকরণের ইতিহাস নিয়ে যদি একটা চলচ্চিত্র নির্মাণ করা যায়, আমার বিশ্বাস সেটা বেদের মেয়ে জ্যোৎস্নাকেও হার মানিয়ে যাবে। ধন্যবাদ। ভালো লেগেছে আপনার স্পষ্টবাদিতা, আপনার সত্যবাদিতা, আপনার নামকরণের ইতিহাস সবকিছু মিলে আপনাকে আমার ভালোই লেগেছে। শুধু আপনি আমাকে বলুন আপনি কি জন্য বিখ্যাত, মানে কোন যোগ্যতায় আপনাকে আমি আমার প্রতিষ্ঠানে চাকরি দেব? আমি অসংখ্য সিনেমা দেখেছি, বাংলা সিনেমা, চাইনিজ সিনেমা, হিন্দি সিনেমা, হলিউডের সিনেমা, চাইনিজ সিনেমা, কোরিয়ান সিনেমা। এই দাঁড়ান 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 দাঁড়ান, এত ভাষার সিনেমা যে দেখেছেন আপনি, আবার এক টিকেটে 2 ছবি দেখেননি তো? একটা ছবি দেখেছি, পরেরটা দেখি। গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি সারা জীবন ধরে যে এত এত চলচ্চিত্র দেখেছেন, সেটাই আপনার একমাত্র যোগ্যতা এবং অভিজ্ঞতা। বেশ, আপনাকে আমি একটা কাজে নিতে পারি। আপনি হয়তো জেনে থাকবেন যে আমার মূল কাজ হচ্ছে সামাজিক বিভিন্ন অসঙ্গতির উপরে রিসার্চ করা, সেই অসঙ্গতিগুলো থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা। যেহেতু আপনার চলচ্চিত্রের উপরে এত সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, মানে দর্শক হিসেবে অভিজ্ঞতা রয়েছে, আপনি তাহলে আমার চলচ্চিত্র বিষয়ক একটা রিসার্চ ওয়ার্কের সাথে সম্পৃক্ত হতে পারেন। সেক্ষেত্রে আগামীকাল আপনাকে অফিসে জয়েন করেই প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা করতে হবে তা হলো যে প্রথমে ঢাকা শহরে কতগুলো সিনেমা হল আছে সেটার একটা লিস্ট আপনি বের করবেন। তারপর আপনাকে বের করতে হবে যে ঢাকার সূচনা লগ্নে সিনেমা হলের সংখ্যা কতগুলো ছিল এবং পরবর্তীতে সময়ের বিবর্তনে কতগুলো সিনেমা হল বিবর্তিত হয়ে শপিং মলে রূপান্তরিত হয়েছে আর কতগুলি সিনেমা হল এখনো কোনো রকমে টিকে আছে। এই ডেটাটা আপনি কালকের মধ্যে তৈরি করে আমাকে দেখাবেন। আপনি আমাকে একটু হেল্প করবেন? কি হেল্প? আমি আমার দায়িত্বটা একটু রেকর্ড করে নিতে চাচ্ছি। কেন আমার কথা রেকর্ড করতে হবে কেন? আমি যা যা বলেছি আপনার মনে নেই? দুঃখজনক হলেও সত্যি, আমি 3বার মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছি। আমার বাবার অনেক বড় একটা স্বপ্ন ছিল, আমি একজন সুপার হিরো হব, চিত্রনায়ক হব। সেজন্য আমার বাবা আমাকে থিয়েটারে ভর্তি করিয়ে দিয়েছিলেন। আমি থিয়েটার করেছি, আমি রিহার্সেল করেছি, আমি মহড়া করেছি, শেক্সপিয়ার, WB ইয়েটস থেকে শুরু করে অনেক বড় বড় নাটক আমি রিহার্সেল করেছি। কিন্তু মঞ্চায়নের দিন আমি সব ডায়লগ ভুলে যাই। ধরুন রেকর্ডারটা অন করুন। আচ্ছা, তার আগে বলুন তো, আমার ছেলে ইসাকের সাথে আপনার ফ্রেন্ডশিপ কবে থেকে? আমি চিনি না ওনাকে। কি বলছেন কি আপনি? কিন্তু দুজনের এত মিল কি করে হয়? আচ্ছা, রেকর্ডার মিস্টার ইলিয়াস কাঞ্চন, আপনার প্রথম কাজ হবে যে কালকে সকাল 9টায় আমার অফিসে এসে আপনি জয়েন করবেন। তারপরে আপনি একটা খাতা আর একটা কলম নিয়ে বেরিয়ে পড়বেন এবং আপনি ঢাকা শহরে প্রথমে কতগুলো সিনেমা হল ছিল সেটার একটা ডেটা কালেকশন করবেন। তারপর আপনি সেই সিনেমা হলগুলো থেকে কতগুলো সিনেমা হল বিবর্তিত হয়ে শপিং মলে রূপান্তরিত হয়েছে আর কতগুলি সিনেমা হল এখনো বর্তমান আছে সেটার একটা পূর্ণাঙ্গ ডেটা তৈরি করে বিকেলের মধ্যে আপনি আমাকে সাবমিট করবেন।
হিসাবের খাতাটা দাও। বেচা কেনার এই অবস্থা কেন? এখন পুরা গরমের সিজন, গেঞ্জি তো অনেক বেশি বিক্রি হবার কথা। সেল হচ্ছে তো ভাইয়া, দেখেন সব লেখা আছে ওই যে। এটাকে কি বেচা কেনা কম বলে? এটা তো দেউলিয়ার হিসাব। তুমি তো আমাকে দেউলিয়া করে দিবে। সব মাল 20 টাকা, 30 টাকা, 50 টাকা কমে বিক্রি করছো। এইভাবে তো চলতে পারে না। ভাইয়া এখন তো অফ সিজন, এই কারণে লসে বিক্রি করতেছি। সামনে ঈদ আসবে, যখন সিজন আসবে তখন আমরা ডবল ডবল বিক্রি করে পুষায় নেব। অফ সিজন, পিক সিজন আমি বুঝি না। ঈদ, চাঁদ, পূজা, পার্বণ কোনো কিছু আমার বুঝার দরকার নেই। আমি তোমাকে বলেছি কোনো কাপড় লসে বিক্রি করা যাবে না। দরকার হলে আমার দোকানের মাল যেভাবে আছে ওভাবেই থাকবে। আমি প্রতিদিন সকালে এসে এগুলো দেখব, তাও অনেক শান্তি পাবো। কিন্তু লসে কোনো মাল বিক্রি করা যাবে না। মাল বেচলে সেটা লাভেই বেচতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, এখন থেকে আমি একা একা আর কিছু বিক্রি করবো না। যা বিক্রি করবো আপনার সামনেই করবো, আর লসে বিক্রি করবো না। স্টকের খাতাটা দাও। একশোটা সাদা পিকে পোলো উঠাইছিলাম, ওই লটগুলা কোথায়? বেচে ফেলছো? সাদা পিকে পড়লো ভাইয়া? কই না তো, এমন কোনো মাল তো ভাইয়া উঠান নাই। সব ভাইয়া লাল নীল বেগুনি, দেখেন ওখানে সব লেখা আছে। সাদা শার্ট তো স্যার উঠান নাই। আমি নিজে বঙ্গবাজার থেকে 100 সাদা পিকে পোলো লট এনে উঠাইছি। উঠানোর পরে এই প্রথম পেজে নিজের হাতে স্টকের হিসাব টুকে রেখেছিলাম। এই পেজ নাই। এগুলা তো আমার হাতের লেখা না। না ভাইয়া, প্রথম পৃষ্ঠার মধ্যে অনেক আঁকাঝুকা ছিল তো, কাটাকাটি ছিল, এই কারণে প্রথম পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিয়ে আবার পরিষ্কার করে সব দোকানের হিসাব উঠাইছি ওখানে। পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে কি মালও ফেলে দিছো? না ভাইয়া, দেখেন আপনি নিশ্চিত কোনো ভুল করতেছেন। আপনি নানান ঝামেলা থাকেন ভাইয়া, দেখেন আপনার ভুল হচ্ছে। এখানে যা যা মাল আনছেন সব ভাইয়া লেখা আছে এখানে, আপনি নিজের হাতে লিখছেন।